মার্জনা করো যদি, পাবো তবে বল। করুণা করিলে নাহে ঘুঁচে আঁখি জল। বাহ, অপূর্ব। মার্জনা করো যদি, পাবো তবে বল। করুণা করিলে নাহি ঘোচে আঁখি জল। সত্য যা দিয়েছিলে থাক মোর তাই, দিবে লাজ তার বেশি দিলে, দিবে লাজ তার বেশি দিলে। প্রেমেরই বাড়াতে গিয়ে মিশাবো না ফাঁকি, সীমারে মানিয়া তার মর্যাদা রাখি। মা, তুমি কখন এলে? যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন, যা পাইনি বড় সেই নয়। কিন্তু লাবণ্যলতা, রবি ঠাকুরের সদ্য প্রকাশিত মহুয়া গ্রন্থটি তোমার হাতে এলো কোথা থেকে? কেন, শ্রীযুক্ত শোভনলাল কবিরাজের বালিশের নিচে। কবিরাজ? কবিরাজ মানে? বৈদ্যদের আরেক নাম কবিরাজ নয় কি শোভনবাবু? আমার জাতের ব্যাপারটা তুমি কিছুতেই ভুলতে পারো না দেখছি। কিন্তু তোমাকে চমক দেবার সুযোগটা হারালাম যে। দুপুরে বইটা এনে বালিশের নিচে রেখেছিলাম তোমায় লুকিয়ে। ভেবেছিলাম আজকের চাঁদনি সন্ধ্যাটা কবির এই মহুয়া সেবনেই কাটাবো। তা তুমি আগেই চুরি করে পড়তে শুরু করে দিয়েছো। না না, ভয় নেই, শুরুই করেছি মাত্র। এই বিছানা পরিষ্কার করতে গিয়ে বালিশের নিচে বইটা পেয়ে পাতা খুলতে দায়মোচন কবিতার এই পাতাটা বেরিয়ে পড়ল। কিন্তু তুমি মুখস্থ বলছো কি করে? হে কবিতাও কি প্রকাশের আগেই রবি ঠাকুরের খাতা থেকে মুষ্টি ভিক্ষা করে আনা নাকি? না লাবণ্য, তবে নিজে তো কবি নই, অথচ ইচ্ছে হতো জানো, তোমার বাবার কাছে ছাত্ররূপে অধ্যয়নকালে কবিতার অর্ঘ্য দিয়ে সাজাই আমার মূর্তিমতী কবিতা লাবণ্যলতাকে। বাবা! তাই সম্রাট কবির দুয়ারে মুষ্টি ভিক্ষা করে এনে লুকিয়ে রাখতাম লেখার ডেস্কে। যদি দৈবাত তোমার কৃপাদৃষ্টি পড়ে। মুখে যা বলতে পারিনি কবির কবিতার আড়ালে, তাই জানাবার ব্যর্থ চেষ্টা করতাম। চেষ্টা যে ব্যর্থ হয়নি এটুকু বলতে পারি। রজনীর শুভ্র অবসানে মুক্তির নৈবেদ্যটুকু কার জন্য, সেটুকু না বোঝার মতো বোকা ছিলাম না। অথবা কি দারুণ বোকাই না ছিলাম বলো, কাঁচ কাঞ্চনের প্রভেদ বুঝতাম না। কিন্তু এইমাত্র দায়মোচনে যে ছত্রটি পড়লাম, জানো তো, পড়তে পড়তে মনে হলো তা যেন আমারই মনের কথা। ঠিকই তো, কবিগুরু কার মনের কথা লেখেননি সেটা বলো তো? তা ঠিক। এই তো এইমাত্র আমিও তো তারই কথায় আমার কথা বললাম। যা পেয়েছি তাই মোর অক্ষয় ধন। আচ্ছা শোভন, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় রামগড়ের পাহাড় চূড়োয় বন্ধনহীন গ্রন্থিবদ্ধ হয়েছি আমরা, তাই তো? আচ্ছা, তারপর আষাঢ়স্য প্রথম দিবস পেরিয়ে আজ আষাঢ়ী পূর্ণিমা, আমাদের প্রথম বিবাহ চান্দ্রমাসিকী। এই অনুষ্ঠান ভূভারতে কেউ কখনো উদযাপন করেছে কিনা তা আমি জানি না। আমিও ঠিক জানি না। তা এই উদযাপনের দিনটিতে বলি বলি শুনি শুনি করেও এই এক মাসে আমাদের মধ্যে যা বলা বা শোনা হয়নি এখনো, তারই উদ্ঘাটন হোক না আজ। এই আমার আবদার তোমার কাছে। এ তো তোমার ইচ্ছে। আর আমার এই মুহূর্তে ইচ্ছে কি জানো? কি? দোহাই, শব্দ করো না এখন, একটি কথাও নয়। এখন নীরবে ভালোবাসা বিনিময়। এই ডনের ফর গড সেক হোল্ড ইউর টাঙের অনুবাদ, তাই না? বাহ, চমৎকার তো। তাই অনুবাদটি কার? নিজে তো কবি নই, স্বনামে তো নই। নিবারণ চক্রবর্তীর ছদ্ম আবরণেও কবিতা লেখার ক্ষমতা নেই এই শোভনলালের। তবে এই ছত্র দুটি আমারই। ওমা, তার মানে তুমিও কবি? কই, আমাকে তো কোনোদিন। আরে কবি তো বটেই, নইলে দীর্ঘকাল প্রেমের বোঝা বইলাম কি করে একা একা। তবে নীরব কবি, সর্বদা এই একবারই, এই দুটি ছত্রে। আমার জীবনের প্রথম ও শেষ কবিতা রচনা, তা হোক না কেন তাৎক্ষণিক অনুবাদ এবং ব্যর্থ অনুবাদ। তাৎক্ষণিক? যা, কিন্তু বিনা সাধনায় হঠাৎ এমন ছত্র আসে নাকি কারো? হঠাৎ নয়, দীর্ঘ সাধনাতেই এসেছে।
তবে ওই একবারের জন্যই। তাছাড়া একসময় দীর্ঘদিন গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদকণা পেয়েছি কিনা, তার ফল যাবে কোথা? না, তোমার ইচ্ছের কথা আরেকদিন শুনবো। আজ আমার ইচ্ছের কথা আগে উঠেছে, তাই দাবি আমারই বেশি, বুঝলে? বেশ। প্রথমে জানতে চাই, আচ্ছা, অমিত রায়ের ওপর তোমার কোনো রাগ নেই? অন্তত ক্ষীণতম ঈর্ষাবোধ? তুমি যে শুনতে চাও আমার কথা সব শুনতে পারো, কিন্তু তোমার কোনো কথা মুখে বলার দরকার নেই লাবণ্য। আমার চির ঈপ্সিতা মানুষই তুমি। আমার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে বরদানে আমাকে কৃতার্থ করেছ। এর বেশি আমার চাওয়ার কিছু নেই, জানার তো নয়। আর অমিতের ওপর ঈর্ষার কথা যদি বলতে লতা, তবে শোনো, ওর উপর ঈর্ষা নয়, কৃতজ্ঞতার অন্ত নেই আমার। হ্যাঁ, কৃতজ্ঞতা অমিতের উপর? আচ্ছা, তুমি কি বলো তো শোভন? আমি তোমার মালঞ্চের মালাকার পদপ্রার্থী লাবণ্য, আর অমিতের উপর কৃতজ্ঞতার কথা? আমার সোনার লাবণ্য প্রতিমায় প্রাণ সঞ্চারের কৃতিত্ব তো তারই কৃপায় তো পেয়েছি আজকের বাংময়ী মানবী কন্যাকে, যে আমার তপস্যার হোমানলে পাওয়া প্রদীপ্ত জয়টিকা। ওরে বাবা, রবীন্দ্রনাথ দেখছি তোমাকে আপাদমস্তক চর্বণ করেছেন শোভন। তুমি বোধহয় এক মুহূর্তও তাকে ছাড়া বাঁচো না। কে বাঁচে বলো? কাকে তিনি আপাদমস্তক চর্বণ করেন সেটা বলো। এ কথা কিন্তু ঠিক। শত্রুরূপে সাধক নিবারণ চক্রবর্তী ছদ্মনামের অমিত রায়কে কি আরো প্রবল পৌরুষে পর্যদস্ত করেননি সেই প্রেমের কবিরাজ? হ্যাঁ, তা অবশ্য করেছিলেন। আচ্ছা শোভন, তুমি তো বলেছ কোনো মতেই আমার পুরনো পাতা উল্টে দেখতে দেবে না তুমি, অন্তত তোমার সামনে তো নয়ই। বেশ, তাহলে তোমার কথাই কিছু শোনাও। আচ্ছা শোভন, আমার সব থেকে হেয়ালি মনে হয় আমাদের ওই বিএ আর এমএ পরীক্ষার ফলাফলটা। কেন? বিয়েতে তুমি প্রায় অনায়াসে প্রথম হলে, আর বহু প্রয়াসে তৃতীয় স্থানটি এলো আমার অধিকারে। ও মা, 2 বছর পরে এমএ পরীক্ষায় প্রথম স্থানটি, যা নাকি অধ্যাপক ছাত্র সব মহলের ধারণাতেই শোভনলালের জন্য নির্দিষ্ট ছিল, সেখানে এই লাবণ্য বেড়ালের ভাগ্যে শিখে ছিঁড়ে জুটে গেল কি করে? কি করে আবার? উত্তরটা তো তুমিই দিয়ে দিলে। শিখে ছিঁড়ে জুটে গেলে সৌভাগ্য ছাড়ার কাকে দায়ী করা যায়? তাছাড়া তোমার বিয়ে পরীক্ষার ফল তোমাকে দারুণ মনের কষ্ট দিয়েছিল, এটাও তার কারণ হতে পারে। আমার বরাবরের সন্দেহ এটাই আসল কারণ। আমার মনের কষ্ট কাছ থেকে দেখে কোনো মহানুভব নিশ্চয়ই সেই কষ্ট লাঘবের দায়িত্ব নিয়েছিলেন মনে মনে। আচ্ছা সত্যি করে বলো তো শোভন, আমার থেকে কম নম্বর পাওয়ার অপচেষ্টায় তুমি ইচ্ছে করে খারাপ পরীক্ষা দাওনি? ধরেই যখন ফেলেছো তখন কবুল করে ভালো। বাকি জীবনটা একসঙ্গে কাটাতে হবে যখন, সব অবস্থানটা শান্তিপূর্ণ হওয়াই বিধেয়, কি বলো? জানো তোমার একটি হেলায় হারানো ছবি কুড়িয়ে পেয়ে আমার এক আর্টিস্ট বন্ধুকে দিয়ে তা থেকে ফ্রেশ ছবি করিয়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সঙ্গোপনে তার পূজা করতাম। সেই গোপন পূজার কথা একদা আমার পিতৃদেবের গোচর হলে কি কাণ্ড হয়েছিল তা তো তুমি জানোই। তোমার বাবার সস্নেহ আহ্বানে নতুন করে তার শিষ্যত্ব গ্রহণ করতে এসে সেই ঘটনার জেরেই বিনা কারণে তোমার দেওয়া অপবাদ আর অপমান মাথায় নিয়েই। শোভন, থাক ওসব কথা। তবে নাকি আমার শোভন সুন্দর কিছুই মনে রাখেন না? করুণাময় শোভন, আমি তোমার কাছে সেই সব ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা ভিক্ষা করি। ছি লাবণ্য, ভালোবাসায় করুণা মার্জনার মতো আবর্জনা স্থান আছে নাকি? ভালোবাসার প্রবল বন্যায় খড়কুটোর মতো সব ভেসে যায় না? আমারই দোষ। আমি ধান বানতে শিবের গীত গেয়ে ফেললাম আবেগের বশে। লাবণ্য, আমি তো কবি নই। কবি হলে খাতা ভরে কবিতা লিখতাম তোমাকে নিয়ে। অভাবে রবি ঠাকুরের কাছে ভিক্ষা করে আনা ডালির ব্যাপার। এই একবারই
এই একবারই আমার নিজের কিছু, আমার আপন পরীক্ষা পাশের কতগুলো তুচ্ছ মার্কা তোমার নামে উৎসর্গ করে দিয়েছিলাম। সেই জন্যে ওইটুকু আমার একান্ত গোপন অর্ঘ্য। শোভন, আমার শোভন সুন্দর। বাস, ওই তুচ্ছ গোপন ব্যাপারের সুখটুকুকে আর কোনোদিন প্রকাশ্যে এনে আমার ভালোবাসার অপমান করো না লতা। না, সে সাহস যেন আমার কোনো দিনও না হয়। যে কোনো দিন দাম চায় না, সেই মূর্খকে জেনে শুনে অপমান করবে কোন দুঃসাহসী শোভন। আচ্ছা, এবার তোমাকে আরেকটা কথা বলি, বলো। লঘুভাবে নিও। আমি তো স্বীকার করেই নিয়েছি, তোমার নীরব ভালোবাসা বোঝার মতো বুদ্ধি দিয়ে ভগবান গড়েননি আমাকে। তাই ভনিতার প্রয়োজন নেই বন্ধু, আসল কথাটা বলে ফেলো। হ্যাঁ, আসল কথাটি বলি তাহলে। জানো তো, মনে মনে স্বাদ ছিল এমন লোকের ভালোবাসা পাওয়ার, যে মানুষ জীবনেই প্রথম ভালোবাসলো। তোমার মূল্য না বোঝার পাপে তোমাকে সাময়িকভাবে হারিয়ে যখন অমিতের দেখা পেলাম শিলং পাহাড়ে, মনে হলো এই সেই প্রার্থিত পুরুষ। অন্য কোনো নারী যার হৃদয়ে প্রবেশ করেনি কোনো দিন। কেন? কেতকী দেবী? আরে দূর, তখন কি কেতকীর কথা জানি নাকি? কেতকীকে তো প্রথম দেখলাম অমিতের সঙ্গে পরিচয়ের বেশ কিছুদিন পরে। তখন অবশ্য সে কেতকী নয়, কেটি। তোমার ছাত্রী সুরমার দাদা জ্যোতিশঙ্করের কাছে শুনেছি কেটি থেকে নাকি আবার কেতকিত্ব ফিরে পেয়ে বর্তমানে তিনি ডাবল প্রমোশন পেয়ে কেয়া হয়েছেন অমিতের অন্তরঙ্গ নিভৃত আলাপনে। ও মা, তাই বুঝি? হুম। ভুল করে একদিন ইচ্ছে পূরণ হলো ভেবেছিলাম। ইচ্ছা শক্তির জোরেই হয়তো জীবনে সত্যি সত্যি ইচ্ছা পূরণ হলো অবশেষে। পেলাম তোমাকে, যার সত্যিকারের প্রথম ভালোবাসা আমি। নাকি অন্য কেউ ছিল আগে কোনোদিন? সত্যি কথা বলতে গেলে বলতেই হয়, আমার জীবনেও আরেকটি রমণীর আবির্ভাব হয়েছিল। তোমার জীবনেও? তুমিও ব্রোটাস? কখন? ওই তোমার সঙ্গে প্রায় একই সঙ্গে, যাকে বলে একই লগ্নে দুই তরুণীর শুভ আবির্ভাব। আচ্ছা, অপর তরুণীটির নাম জানা যায়? অবশ্যই, নামটি অত্যন্ত শ্রবণ সুখকর, দেবযানী। বসতি? পিতৃপরিচয়? বসতি মহাভারতের পাতা থেকে রবীন্দ্র কবিতায়। পিতার নাম মহর্ষি শুক্রাচার্য। তাই বলো? বিদায় অভিশাপের কথা একদম বলছো? আমি তো মনে মনে ভীষণ রেগে গিয়েছিলাম আমার ইচ্ছা শক্তির এই বিপুল পরাভবে। তোমাদের বাড়িতে তোমাকে যেদিন প্রথম দেখলাম, তনুদীর্ঘ দেহটি, বর্ণ চিকন শ্যাম, টানা চোখ, ঘন পঙ্খ ছায় নিবিড়, স্নিগ্ধ চিবুক ঘিরে সুকুমার ডোলের মুখখানি। ওরে বাবা, এমন ভাবে বলছো মনে হচ্ছে ওগুলো যেন সত্যিই আমার বর্ণনা। জানলাম তুমি আমার গুরুকন্যা। সঙ্গে সঙ্গে দেবযানী মনে ভেসে এলো, কচের গুরুকন্যা। তুমি সদ্য স্নান করি দীর্ঘ আর্দ্র কেশজালে নব শুক্লাম্বরী, জ্যোতিস্নাত মূর্তিমতী উষা। কিন্তু দেবযানীর পরিণতি তো বিদায় অভিশাপে। আমারও প্রথম পর্বের পরিণতিও বিদায় অপমানে, কিন্তু সে কথা নয়। বারবার বিদায় অভিশাপে কচ ও দেবযানীর সংলাপ পড়ি। নিজেকে শুক্রশিষ্য কচের স্থলাভিষিক্ত করে দেবযানীর ভূমিকায় তোমাকে বসাই, আর মনে মনে ভাবি কোনো অনুষ্ঠানে যদি তুমি আর আমি এই দুটি চরিত্র চিত্রণ করি, তাহলে যেমনি তুমি বলবে রমণীর মন সহস্র বর্ষেরই সখা সাধনার ধন, অমনি মহাভারত ছাড়িয়ে রচনা করব নতুন মহাভারত। রবি ঠাকুরকে ছাপিয়ে বলে উঠব নতুন সংলাপ। সহস্র বর্ষ নয় দেবযানী, লক্ষ লক্ষ যুগ সাধনার ধন রমণীর মন। চাই না স্বর্গ, চাই না সঞ্জীবনী বিদ্যা, শুধু তোমাকে চাই দেবযানী, শুধু তোমাকে। অমন করে বলো না শোভন, আমি বোধহয় এতটা ভালোবাসার যোগ্য নই। তারপর এলো সেই নীরব বিদায়ের মর্মান্তিক দুর্যোগের দিন। যাওয়ার সময় মনে মনে বলে গেলাম বিদায় অভিশাপে রবীন্দ্রনাথের লেখা শেষ দুছত্রের সংলাপ। আমি বর দিনু দেবী,
তুমি সুখী হবে, ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরবে। হ্যাঁ, তোমার সে নিরুচ্চার বাণী তো সার্থক হয়েছে শোভন। তোমার ভালোবাসার দুকুল প্লাবী জোয়ারে আমার সর্বগ্লানি তো ধুয়ে মুছে গেছেই বিপুল গৌরবে। দেবযানী নাম্নী নিহাতি বইয়ের পাতা থেকে সংগৃহীতা তরুণীটির প্রতি আর কোনো বিদ্বেষ নেই তো তোমার, লাবণ্যলতা? না, কিছু মাত্র না। দেখো দেখো শোভন, আষাঢ় পূর্ণিমার প্রায় অপ্রত্যাশিত পূর্ণচন্দ্রের উদয় আকাশে। তা তুমি কি মহুয়ার মধু সবটুকুই সেবন করেছো আমাকে অংশভাগী না করি? তা যদি না হয় তাহলে সেই উচ্ছিষ্ট মধুই না হয় আমাকে সেবন করাও, পূর্ণচন্দ্রকে সাক্ষী রেখে। দেখো, মহুয়ার দায়মোচন দিয়ে শুরু হয়েছে আজ। মহুয়ারি নির্ভয় দিয়ে সারা করিয়ে এসো। বেশ। দেখো, সবার মনের গণক ঠাকুরের কি আশ্চর্য কেরামতি। নির্ভয়, যেন আমাদের দুজনকে নির্ভয় করার জন্য লেখা। কাছে এসো, গ্রহণ করো এই সুরভিত মহুয়ার মদিরার অমৃত আশা। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে, মরুপথ তাপ দুজনে নিয়েছি সহে। ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যেরে করি মিছে। এই গৌরবে চলিব এ ভবে, যত দিন দোহে বাঁচে। এ বাণী প্রেয়সী হোক মহীয়সী। তুমি আছো, আমি আছি। তুমি আছো, আমি আছি।